দেখা যাক নম্বরটা কোন মানুষের কাছ থেকে নেবেন। যেভাবে ভোট নিয়েছেন অধিকাংশ মানুষকে বাদ দিয়ে ভোটের পরে ইভিএম পুড়িয়ে ফেলেছেন, সেইভাবে নম্বর নেবেন কিনা সেটা আগে জিজ্ঞেস করে দেখুন। ভালোই তো মনে হচ্ছে দিমাগি, মানে আসলে হচ্ছে যে মাথায় বুদ্ধি আছে। ঠিকই তো, ওনার দলের লোকজন যারা গোমূত্রে সোনা খুঁজে পায়, যারা বলে প্রেসক্রাইব করে গোবর খেতে হবে, গোমূত্র খেতে হবে করোনার সময়, সেই খেয়ে মানুষজন অসুস্থ হয় মারা যায়, তাদের মাথায় বুদ্ধি নেই এবং আমাদের মাথায় বুদ্ধি আছে। এটা তো সে ঠিক কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন করাটা বিজেপির কাছে এত বড় অপরাধ হয়ে গেছে, তারপর তাকে মারতে এলো, তাকে না মানে তাকে মারলো, তাকে বাঁচাতে গিয়ে যখন বাবা বেরিয়ে এলেন, ভদ্রলোক বেরিয়ে এলেন, ভদ্রলোককে মেরে ওরা মেরে ফেল। ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন 3 রং অশুভ, তাহলে প্রধানমন্ত্রী বুকে 3টে রং নিয়ে, যদিও উল্টো করে নিয়েছেন, যাই হোক 3টে রং নিয়ে কেন হচ্ছে যে দাঁড়িয়ে উনি ভাষণ দিতে উঠলেন। বিজেপির আমলে আমরা প্রো দেখতে পাচ্ছি, এই জঙ্গলরাজ গুন্ডারাজের প্রো দেখতে পাচ্ছি। একদম তৃণমূল কংগ্রেসের শুরুর দিনগুলোর রেপ্লিকা চোখে পড়ছে। মুখ্যমন্ত্রীর থেকে এলাকার লোক বেশি জানে গ্রামের কোন লোকটা বিজেপি, কোন লোকটা তৃণমূল আর কোন লোকটা সিপিআইএম। বলছেন 100 বছর বিজেপি থাকবে এই বাংলায়। দেখা যাক 100 বছর থাকেন না 10 বছর থাকেন নাকি 5 বছর, মানুষ ঠিক করবেন, উনি বলার কে। দিদি, আমরা দেখলাম যে বাঁকুড়ার ইন্দোসে যে ছেলেটি আব্দুল, তাকে তার বাবা যেভাবে মেরে ফেলা হলো, এতে কিন্তু বিজেপির দিকে আঙুল উঠেছে এবং অভিযোগ তাদের দিকেই উঠেছে। কিন্তু আমরা দেখছি মুখ্যমন্ত্রী বলছেন যে এরা বিজেপি নয়। বিজেপি কি প্রমাণ আছে? না, এলাকার লোক যখন জানে ওরা বিজেপি করে, তাহলে বিজেপি করে। মুখ্যমন্ত্রীর থেকে এলাকার লোক বেশি জানে গ্রামের কোন লোকটা বিজেপি, কোন লোকটা তৃণমূল আর কোন লোকটা সিপিআইএম, কোন লোকটা কংগ্রেস বা কোন লোকটা অন্য কিছু। এটা গ্রামের লোক সবচেয়ে ভালো জানে। ফলে গ্রামের লোক যখন বলছে, তখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অনেক বড় নেতা, জানেন না, হয় জানেন না, অথবা হচ্ছে যে মানে অনেক কাজ তো ওই জন্য হচ্ছে যে বোধহয় জানেন না। আরেকটা হতে পারে যে উনি অস্বীকার করতে চাইছেন দলগতভাবে, দায় ঘাট থেকে ঝাড়তে চাইছেন। দায় ঘাট থেকে ঝাড়তে চাইলে যে ঝেড়ে ফেলা যাবে এরকমটা তো ঘটনা নয়। ফলে এটা যাই বলুক না কেন, ওরা এলাকায় বিজেপির লোক সবাই চেনে। তদন্ত হচ্ছে, সবাই শাস্তি পাবে, 8 জন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। আচ্ছা, এই ঘটনা যখন ঘটছিল তখন পুলিশ প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? 11 তারিখের ঘটনা আমি খুব ভুল না করলে, হ্যাঁ, আর তাই তো 16 তারিখে হচ্ছে গিয়ে এফআইআরটা লজ হলো মারা যাওয়ার পরে। কেন কেন পুলিশ প্রশাসনকে প্রশ্ন করেছে কি? তদন্তের আওতায় কি পুলিশ প্রশাসন আসছে যে কেন এতদিন ধরে এফআইআরটা নেওয়া হয়নি? এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো। মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং বিজেপির যারা, তারা বলছেন যে বিরোধীরা এখানে রাজনীতি করতে গেছে, সেটা হবে না। রাজনীতি মানে কি? আমার শিক্ষার অধিকার নিয়ে কথা বলে কেউ যদি শাসক দলের হাতে খুন হয়ে যায়, তাহলে সেটা রাজনীতি হয় না। আমরা প্রতিবাদ করলে রাজনীতি হয়। ও রাজনীতি টাজনীতি এসব যাই বলুক না কেন, এই রাজনীতিটা হবে, প্রতিবাদের রাজনীতি, প্রতিরোধের রাজনীতি, এইটা হবে। শিক্ষা, সংস্কৃতি, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সব কিছুর দাবিতে, রুটি রুজির দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটা হবে। যে প্রতিবাদ করার দরকার সে প্রতিবাদটা হবে, সেটাকে ওরা যাই রাজনীতি বলুক না কেন। অন্যদিকে এই যে ওনারা এই বিজেপি সরকারে আসার আগে বলেছিল জঙ্গলরাজ চলছে, গুন্ডারাজ চলছে, সেটা অবসান ঘটবে বিজেপি। বিজেপির আমলে আমরা প্রো দেখতে পাচ্ছি, এই জঙ্গলরাজ গুন্ডারাজের প্রো দেখতে পাচ্ছি। একদম তৃণমূল কংগ্রেসের শুরুর দিনগুলোর রেপ্লিকা চোখে পড়ছে, অন্য কিচ্ছু চোখে পড়ছে না। এই প্রশ্নে, আইনের প্রশ্নে দাঁড়িয়ে অন্য কিচ্ছু চোখে পড়ছে না। এরকম তৃণমূল কংগ্রেসের আমলেও প্রথম 2-4 জন গ্রেফতার হতো, তারপরে দাঁড়িয়ে তারা কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি। তাহলে এইসব কোনো একদমই যা কথা বলে এসছিল সেটা যে খুব হচ্ছে এরকমটা নয়। অন্নপূর্ণা ভান্ডার 17 তারিখে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এখনো পর্যন্ত অনেকেই পায়নি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমার প্রথম যেটা বলার, ক্ষমতায় আসার আগে বলেছিল সব মেয়েদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। ক্ষমতায় আসার পরে নানান রকমের হচ্ছে যে শর্ত চাপালো, নানান রকমের শর্ত। বাড়িতে কেউ ট্যাক্স দেয় কিনা, স্বামী হচ্ছে যে ট্যাক্স পেয়ারার কিনা, এইরকম নানান, বাড়িতে কটা ঘর আছে, তারপরে হচ্ছে আরো কি সব। তারপরে দাঁড়িয়ে বলল যে আশাকর্মীদের একটা সময় বাধ্য করেছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা যাতে নিজের ফর্মটা ফিল আপ করে দেয়, তারপরে দাঁড়িয়ে বললো আশাকর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। এই ধরনের নানান শর্ত ওরা চাপাতে শুরু
করলো। আসলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি দেখি বরাদ্দ কত হয়েছে, পাবে না তো সবাই, বরাদ্দ টাকার পরিমাণ কমেছে। তাহলে বরাদ্দ টাকার পরিমাণ যদি কমে যায়, কিভাবে সবাই টাকা পাবে? যা আগে হচ্ছে যে বরাদ্দ ছিল লক্ষ্মীর ভান্ডারের সময়, সেই টাকাটাও হচ্ছে যে কমে গিয়েছে। উপরন্তু মাথা পিছু দেওয়ার পরিমাণটা হচ্ছে ডবল হয়েছে। তাহলে কি করে সবাই পাবেন? সবাই পেতে পারেন না। আসল গন্ডগোলটা বরাদ্দে রয়েছে। বরাদ্দ কম হয়েছে তো সবাই কি করে পাবে? এটাতেই বোঝা যায় পরিষ্কার করে যে এই তৃণমূল কংগ্রেসের আমলে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার, সেই ভান্ডারের নাম বদল হয়ে গেল। তারপরে দাঁড়িয়ে যে নানান রকমের আসছে। এখন লক্ষ্মীর ভান্ডার ভালো ছিল না অন্নপূর্ণার ভান্ডার ভালো ছিল, এইসব নিয়ে আলোচনা করে আসলে লাভ নেই। এই আলোচনাটার দিকে অনেকে আমাদেরকে ঠেলে দিতে চাইছে। আসল কথাটা হচ্ছে যে মেয়েদের হাতে টাকা। আসল কথাটা হচ্ছে মেয়েরা এই যে কেয়ার ওয়ার্ক করে বাড়িতে বিনা পয়সায়, যে কাজটা করার জন্য আসলে এই বিনা পারিশ্রমিকে যে শ্রম দেয় মেয়েরা, যে টাকাটা করার জন্য যদি লোক রাখতে হতো তাহলে অনেক টাকা দিতে হতো, এবং যে টাকাটার পরিমাণ আসলে, যে পরিশ্রমটার দাম আসলে ভারতবর্ষের টোটাল জিডিপিতে যুক্ত হয়, সেই টাকাটা মেয়েদেরকে ফিরিয়ে দেওয়ার কথা সরকারের। সরকার এই কাজ করছে কি করছে না, আসল কথাটা হচ্ছে এটা, এবং বিজেপির সরকার এই কাজ করছে না। দিদি, আমরা যেটা বাঁকুড়ার ঘটনাটা দেখলাম, তাহলে কি একটা বিদ্যালয়ের পরিকাঠামো, সুষ্ঠু পরিকাঠামো, এটা চাওয়াটা ভুল? হ্যাঁ, বিজেপির আমলে দাঁড়িয়ে এটা চাওয়াটা ভুল। কারণ বিজেপির এই মানে নতুন নয়া শিক্ষানীতির ফাঁদে পড়েই ধর্মেন্দ্র প্রধানের এই নেতৃত্বে যা যা সংগঠিত হচ্ছিল, যা আমাদের রাজ্যেও ইমপ্লিমেন্ট করে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার, বিজেপির বিরুদ্ধে মুখে এত বড় বড় কথা বলে নয়া শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করে গেছে, তার জন্যই আসলে গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ স্কুল বন্ধ হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে সংখ্যাটা তৃণমূল কংগ্রেসের জামানার পরে দাঁড়িয়ে বিজেপির জামানার 3 মাসে সংখ্যাটা আর একটু বেড়েছে, বেড়ে এটা প্রায় 9,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। যেটা 8,500 ছিল সেটা 9,000 হয়ে গেছে। এখন সেখানে দাঁড়িয়ে স্কুল বন্ধ হচ্ছে, এটা শুধু আজকে ভারতবর্ষের চিত্র না, বিহার হোক, রাজস্থান হোক, সর্বত্র দাঁড়িয়ে দেখবেন বাচ্চারা স্কুলের পরিকাঠামোর দাবি নিয়ে আন্দোলন করছে। এখানে একজন গ্রামের নাগরিক, তিনি মনে করেছেন যে তার গ্রামের স্কুলটা ভালো আছে না খারাপ আছে সেইটা তারা দেখতে চান, সেটা দেখতে গেছেন, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। প্রশ্ন করাটা বিজেপির কাছে এত বড় অপরাধ হয়ে গেছে, তারপর তাকে মারতে এলো, তাকে মারলো, তাকে বাঁচাতে গিয়ে যখন বাবা বেরিয়ে এলেন, ভদ্রলোক বেরিয়ে এলেন, ভদ্রলোককে মেরে ওরা মেরে ফেললো কার্যত। এটা ওদের কাছে অপরাধ এই কারণেই, কারণ ওরা চায় শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে। এটা বিজেপির কেন্দ্রীয় নীতি। মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন করলে সেটা তো ওদের কাছে খুব একটা দুঃসহ পরিস্থিতি, ওদের কাছে মনে হবে ওরা অস্বস্তিতে পড়বে এবং ওরা অপরাধ হিসেবেই গণ্য করবে। অন্যদিকে দিলীপ ঘোষ মন্তব্য করছে যে কখনো যেগুলো কোথা থেকে গজিয়ে উঠছে বাংলায়। দিলীপ ঘোষের গোমূত্রে সোনা যদি গজিয়ে উঠতে পারে তাহলে এরকম অনেক কিছু হবে। দিলীপ ঘোষ দেখতে থাকো। দিলীপ ঘোষরা যদি মনে করে থাকেন বিজেপি ছাড়া ওদের নির্দিষ্ট করে দেওয়া কিছু হচ্ছে যে বিজেপির এজেন্ট রূপে কাজ করা কিছু দল ছাড়া কেউ থাকবে না, তাহলে তো ভুল করছেন। এটা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে হবে না। দিদি, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি 1 বছর পর এই বাংলায় কি করছি সেটা মানুষ আমাকে নাম্বার দেবে, 10-এর মধ্যে আমি 9 পাবো। হ্যাঁ, নম্বরটা কোন মানুষের কাছ থেকে নেবেন? যেভাবে ভোট নিয়েছেন অধিকাংশ মানুষকে বাদ দিয়ে, ভোটের পরে ইভিএম পুড়িয়ে ফেলেছেন, সেইভাবে নম্বর নেবেন কিনা সেটা আগে জিজ্ঞেস করে দেখুন। এবং বলছেন 100 বছর বিজেপি থাকবে এই বাংলায়। দেখা যাক 100 বছর থাকেন না 10 বছর থাকেন নাকি 5 বছর, মানুষ ঠিক করবেন, উনি বলার কে। স্বাধীনতা দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি শব্দ দিমাগি নকশাল, সেই দিমাগি নকশালটা ব্যাপারে যদি আপনি কিছু বলেন। মানে দিমাগি নকশাল কিন্তু একটা অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে সিজেপি। হ্যাঁ, এটা ওরা ওদেরই কেউ করেছে কিনা একটু দেখার বিষয় আছে। কিন্তু কথা হচ্ছে যে দিমাগি নকশাল মানে আরবান নকশাল এতদিন ছিল, এখন হয়েছে দিমাগি নকশাল। মানে কি বোঝাতে চাইছেন? আসলে বামপন্থীদের মাথায় বুদ্ধি আছে এটুকুই বোঝাতে চাইছেন। ওরা তো সবাইকেই নকশাল বলেন, যারা নকশালপন্থী তাদেরকেও বলেন, যারা সিপিআইএম তাদেরকেও বলে, যারা সিপিআইএমএল মানে লিবারেশন যারা তাদেরকেও বলে, যারা মাওয়িস্ট তাদেরকেও ওরা নকশাল বলে। ওরা লাল ঝান্ডা দেখলেই নকশাল বলে। এখন কথা হচ্ছে যে উনি কি বোঝাতে চেয়েছেন? যে বামপন্থী
বামপন্থীদের মাথায় বুদ্ধি আছে। দিমাগি মানে কি? দিমাগি মানে হচ্ছে যাদের মাথায় বুদ্ধি আছে, এটাই আমরা জানি। এখন উনি অন্য কোনো অর্থে ব্যবহার করতে চেয়েছেন কিনা জানা নেই, তাহলে ফুটনোট দিলে সেই অনুযায়ী বলতে পারতাম। কিন্তু দিমাগি মানে আমার তো ভালোই মনে হয়েছে, এটা ভালোই তো মনে হয়েছে। দিমাগি মানে আসলে হচ্ছে যে মাথায় বুদ্ধি আছে। ঠিকই তো, ওনার দলের লোকজন যারা গোমূত্রে সোনা খুঁজে পায়, যারা বলে প্রেসক্রাইব করে গোবর খেতে হবে, গোমূত্র খেতে হবে করোনার সময়, সেই খেয়ে মানুষজন অসুস্থ হয় মারা যায়, তাদের মাথায় বুদ্ধি নেই এবং আমাদের মাথায় বুদ্ধি আছে, এটা তো সে ঠিক কথা বলেছেন প্রধানমন্ত্রী। সমালোচনা আর কি আছে? কিন্তু এই যে তাদেরকে দমন করার একটা কথা বলেছেন, যে দিমাগি নকশা, তাদেরকে কিন্তু মানে একটা দমন করতে হবে। আর চিরকালই বুদ্ধিহীনেরা কবে হচ্ছে বুদ্ধিমানদের সহ্য করতে পেরেছে? বুদ্ধিহীনরা কবে বুদ্ধিমানদের সহ্য করতে পেরেছে বলুন? ফলে বুদ্ধিহীনরা চাইবে যে ওদের মতন করে যারা হচ্ছে যে ভুল কথা বলে না, ভুল ইতিহাস বলে না, তাদেরকে খতম করতে ওরা চাইবে। তাহলে এবার লড়াইটা ভারতবর্ষের বুদ্ধিমান মানুষ এবং ভারতবর্ষের যারা হচ্ছে যে বামপন্থী নয় কিন্তু এরকম বহু বুদ্ধিমান মানুষ আছেন, হ্যাঁ, তাদের সঙ্গে ওই বুদ্ধিহীনদের লড়াই হবে। জালি মিথ্যেবাদী নিজেদের ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলা লোকজন, এদের সঙ্গে হবে লড়াই। আপনাদেরকে বলে যে আপনারা দেশের পতাকা তোলেন না, আপনারা ভারতবর্ষের পতাকা তুলি না আমরা। সেদিন যখন জেলে দাঁড়িয়ে আমাদের নেতারা বন্দী ছিলেন, এই রণদীপে থেকে শুরু করে একাধিক নেতৃত্ব, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছেন এরা জেলে বন্দী, সেদিন জেলের মধ্যে দাঁড়িয়ে ওরা পতাকা তুলেছিলেন। ওদেরকে কি জিজ্ঞেস করে আসুন আরএসএস কেন পতাকা তোলেনি, কেন দাঁড়িয়ে সেদিন অর্গানাইজার পত্রিকার 1947 সালে অর্গানাইজার পত্রিকা কেন বিরোধিতা করছে তিরঙ্গা পতাকার? ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। 3 রং অশুভ, তাহলে প্রধানমন্ত্রী বুকে 3টে রং নিয়ে, যদিও উল্টো করে নিয়েছেন, যাই হোক, 3টে রং নিয়ে কেন হচ্ছে যে দাঁড়িয়ে উনি ভাষণ দিতে উঠলেন? সেদিনের অর্গানাইজার পত্রিকা ভুল বলেছিল কিনা এটা আজকে ওদেরকে বলতে হবে তো। আমাদের সমালোচনা না করে নিজেরা অতীতে কি করেছে একটু কবর খুঁড়ে দেখতে বলুন। আপনাদেরকে বলছে যে আপনারা আগে ভোটে জিতে নেন, রুদ্র নীল এরা। আচ্ছা, 2011 সাল পর্যন্ত, 11 সালের নির্বাচন পর্যন্ত বিজেপি কত ছিল? 1980 সালে তো দলটা তৈরি হয়েছে। 80 থেকে 11 পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় এদের রিপ্রেজেন্টেশন কত ছিল? এই হিসেবটা একটু ওদের কাছ থেকে নিয়ে আসবেন তো। যখনই ওরা বলবে আমাদেরকে শূন্য, ওদের কাছ থেকে একটু এই হিসেবটা নিয়ে আসবেন, ওরা কতদিন কি ছিল, তারপর আমাদের হিসেব করতে আসুক, বিচার করতে আসুক।